নৌ ও বিমান বাহিনীতে সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর। ভারত সফরের আগে সম্মান এবং সমমর্যাদা নিশ্চিতের তাগিদ রাজনীতি ও কূটনীতি বিশ্লেষকদের। আমি ভারতের সাথে চলবো, ফ্রেন্ডলি রিলেশনস রাখবো, বাট সবকিছুর বিনিময়ে না। বর্তমান প্রধানমন্ত্রী ভারতের সাথে এই আলাপটা দিতে যাচ্ছেন যে আপনারা বাংলাদেশকে সম্মান করুন। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের প্রথম কার্যদিবস। জনগণের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার। 5 ধাপে হবে স্থানীয় সরকার নির্বাচন। সাংবিধানিক প্রক্রিয়ায় সেই নিয়ম কানুন অক্ষরে অক্ষরে পালন করে ইনশাআল্লাহ বিএনপি সরকার যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন। জনগণ আপলিফ্ট করা, জনগণকে আপলিফ্ট করা, তাদের ইন্টারেস্ট প্রোটেক্ট করা এবং তাদের জানার একটা রাইট আছে। থার্ড টার্মিনাল যেটা আছে, আমরা ইনিশিয়ালি আমরা বলেছিলাম যে 16 ডিসেম্বরের মধ্যে সফট ওপেনিং হলেও করব। মার্চেন্ট বিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগ বাড়াতে মাশুল কমানোর প্রস্তাব বিএসআরই এর। সোলারে উৎপাদন ট্যারিফ প্রায় 7 টাকা করার সুপারিশ। একাধিক দূতাবাসে ইমেইলে হামলার হুমকি। আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই বলছে পুলিশ। সরকারকে বিব্রত করতে এটি করা হয়েছে। রোহিঙ্গা সংকটের সুরাহা করতে হবে মিয়ানমারকেই, বললেন আইনমন্ত্রী। তাদের মানবাধিকার রক্ষার জন্য মিয়ানমার সরকারকে আলটিমেটলি পদক্ষেপ নিতে হবে। মানবিক সহায়তা নয়, প্রত্যাবাসনই একমাত্র সমাধান। Let us work together to create the conditions for the Rohingya to return home safely, voluntarily, with dignity and with hope. যুদ্ধ শান্তির মাঝামাঝি ঝুলন্ত অবস্থার অবসান চাই ইরান। মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে কড়া বার্তা। আঞ্চলিক সংঘাত বৃদ্ধির সংখ্যা। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি তাসনিম অর্থী এবং আমি ফয়সাল মাহমুদ রয়েছি আপনাদের সাথে। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক্ষেত্রে পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা, সততা এবং দূরদর্শিতার উপর জোর দেন তিনি। সকালে ঢাকা সেনানিবাসে বিমান বাহিনীর সদর দপ্তরে নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই নির্দেশনা দেন। এ সময় নৌবাহিনী প্রধান খন্দকার মিসবাউল আজিমকে অ্যাডমিরাল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা এবং দুর্যোগ মোকাবেলায় নৌ ও বিমান বাহিনীর অবদানের প্রশংসা করেন তিনি। পরে প্রধানমন্ত্রী বিমান বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা পরিদর্শন করেন। প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে বাংলাদেশের সম্মান এবং সমমর্যাদা নিশ্চিত করতে হবে আমন্ত্রণকারী দেশটিকে, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। বলছেন, দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ কি হবে তার প্রতিফলন দেখা যেতে পারে সম্ভাব্য এই সফরে। তাদের মতে ভারতের আমন্ত্রণ প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন কিনা তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিষ্কার করা উচিত। আরও জানাচ্ছেন শাহ আলী জন। এক পক্ষের আমন্ত্রণ, অন্য পক্ষের শর্ত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কি দিল্লি সফর করবেন, এ নিয়ে এখনো অনিশ্চয়তা। বাংলাদেশ বলছে সফরের আগে দিল্লিকে অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। সেই পরিবেশ তৈরির দর কষাকষিতে ফলাফল কি তা এখনো অজানা। আমি যদি সেখানে অলমোস্ট 1 মাস ধরে যদি আমি এটাই করি, যাব কি যাব না, যাব কি যাব না, তারপর যদি আমি শেষ সময় যাই, তাহলে আবার সে বলে তুমি এতদিন কেন করলাম, আমরাও একটু প্রস্তুতি নিতে পারতাম। বিশ্লেষকরা মনে করেন ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার সুযোগ আছে, তবে তা অতীতকে ভুলে নয়। যে কথাটা বলা হয় চোখে চোখ রেখে কথা বলা, আমি এটার বিরোধী না। আমি ভারতের সাথে চলবো, ফ্রেন্ডলি রিলেশনস রাখবো, বাট সবকিছুর বিনিময়ে না। এই জায়গাতেই বার্গেনিংটা হচ্ছে যে আমি সম্মান হারিয়ে ভারত যাব নাকি আমি সম্মানটা নিয়ে ভারতে যাব। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ভারতের বিরোধিতা করছেন বলে আমি মনে করি না। আমি মনে করি তারা ভারতের সাথে এই আলাপটা দিতে যাচ্ছেন যে আপনারা বাংলাদেশকে সম্মান করুন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ। দাবি রয়েছে ওসমান হাদির হত্যাকারীদের ফিরিয়ে দেয়ারও। ভারত সফরের আগে এই বিষয়গুলোর মীমাংসা নিয়ে প্রশ্ন তুলতে পারে ঢাকা, বলছেন বিশ্লেষকরা।
একই সঙ্গে প্রধানমন্ত্রীকে ব্রিক্স সম্মেলনে অংশ নেয়ার আমন্ত্রণও জানিয়ে রেখেছে ভারত, যে সম্মেলন হবে দিল্লিতে। এই অবস্থায় ভারত সফর নাকি শুধু সম্মেলনে অংশগ্রহণ করবেন তারেক রহমান? বিশ্লেষকরা বলছেন প্রসঙ্গ একটি হোক বা দুটি, দিল্লি গেলে কিছু অর্জনের সুযোগ তৈরি হবে। বাংলাদেশের এখন বড় এটা হলো যে আমার একটা বিশাল ইমেজ তৈরি করতে হবে। যেই কাঠামোর মধ্যেই আমাকে আমন্ত্রণ করুন না কেন, আমার একটা সুযোগ আছে আমার একাধিক মানে দেশের এবং রাষ্ট্র সরকার প্রধানের সাথে দেখা করা। কারণ তাদের সাথে আমি এককভাবে যদি দেখা করতে চাই তাহলে হয়তো 5-6 বছরই লেগে যাবে, তাই না? তো আমি সেই সুযোগটা হারাবো কেন, বিশেষ করে যেখানে আমার বড় ধরনের ইনভেস্টমেন্ট দরকার। বিশ্লেষকদের মতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি যাওয়া না যাওয়া এখন শুধু একটি রাষ্ট্রীয় সফরের প্রশ্ন নয়, বরং এটি হয়ে উঠেছে শেখ হাসিনা পরবর্তী ঢাকা দিল্লি সম্পর্কের নতুন সমীকরণের প্রথম বড় পরীক্ষা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে রওনা হয়ে নিশ্ছিদ্র নিরাপত্তায় নতুন ঠিকানায় পৌঁছান দেশের 23তম রাষ্ট্রপতি। বঙ্গভবনে তাকে গার্ড অফ অনার প্রদান করে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের চৌকস দল। জাতীয় পতাকাবাহী গাড়ি আর কঠোর প্রটোকলে বঙ্গভবনের দিকে এগিয়ে চলে দেশের 23তম রাষ্ট্রপতির সুসজ্জিত গাড়িবহর। তাকে বরণ করে নিতে রাজপথ থেকে বঙ্গভবন সবখানে ছিল উৎসবমুখর পরিবেশ। রাষ্ট্রপতির আগমন ঘিরে বঙ্গভবন ও এর আশপাশের পুরো এলাকা কয়েক স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে বসানো হয় কড়া নজরদারি চৌকি। বঙ্গভবনে পৌঁছানোর পর নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানান সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর-এর একটি চৌকস দল নতুন রাষ্ট্রপ্রধানকে ঐতিহ্যবাহী গার্ড অফ অনার প্রদান করে। রাষ্ট্রপতি সালাম গ্রহণ করেন এবং কুচকাওয়াজ পরিদর্শন করেন। গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির শপথ গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। জনগণের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন মন্ত্রিসভায় যুক্ত নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মঈন খান জানান, যথাযথ প্রক্রিয়া মেনে শিগগিরই স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। আগামী জানুয়ারি থেকে নিউ ইয়র্কে বিমানের ফ্লাইট চালুর কথা জানান বিমানমন্ত্রী রশিদুজ্জামান বিল্লাত। গণতন্ত্রের জন্য গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রত্যাশার কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান। সচিবালয়ের প্রথম কর্মদিবসে তারা এসব কথা বলেন। মন্ত্রিসভায় যুক্ত নতুন মুখ সহ পদোন্নতি পাওয়া মন্ত্রীদের নিজ নিজ দফতরে প্রথম কর্মদিবস। নির্ধারিত সময়ের আগেই অফিসে আসেন নতুন তথ্যমন্ত্রী। জানান, গণতন্ত্র আর গণমাধ্যম এক হয়ে কাজ করবে। আমরা দেখেছি যে সংবাদ মাধ্যম বা অন্যান্য মিডিয়া, এটাও মানতে হবে যে ওনারাও গণতন্ত্রের একটা অনেক বড় স্তম্ভ। এই 17 বছর আমাদের লড়াইটা ছিল গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা। সে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা অবশ্যই এই মন্ত্রণালয়ের দায়িত্ব রেগুলেট করা, বাট কোনোভাবে যেন আমরা কন্ট্রোলে না যাই। স্থানীয় সরকার মন্ত্রী শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে। পরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সাংবিধানিক প্রক্রিয়ায় সেই নিয়ম কানুন অক্ষরে অক্ষরে পালন করে ইনশাআল্লাহ বিএনপি সরকার যথাসময়ে সরকার নির্বাচন 5টা স্তরে নির্বাচন, প্রত্যেকটি স্তরে নির্বাচন হবে এবং সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিরা সেই নির্বাচনে নির্বাচিত হোক। এটা প্রতিমন্ত্রী থেকে পদোন্নতি পাওয়া বিমানমন্ত্রী আগামীতে বিমানকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দেন। জানান, অক্টোবরে উদ্বোধন হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর। আমি ডিসেম্বরের মধ্যেই বিমান কিনতে চাই, বিমান লিজ দিতে চাই আগামী বছর থেকে, যাতে আমার বিমান বহরে নতুন বিমান যুক্ত হয়। মধ্যপ্রাচ্যের ফ্লাইট আমরা অনেক বাড়াতে চাই। যত প্লেন লিজ করতে পারবো তত ফ্লাইট বাড়িয়ে দিব। নিউ ইয়র্কের ফ্লাইট জানুয়ারি থেকে হয়ে গেলে জানুয়ারি থেকে করতে পারবো আমরা হয়তো বা। কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা অক্টোবরের মধ্যে ইনশাআল্লাহ স্টার্ট করব। প্রথম দিনে কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রুজেরি এবং ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন। সকল ধর্মের এবং মতের ভেতর থেকে যেমন তারা তাদের স্পেস থেকে কথা বলতে পারে, সেটার ব্যাপারে আমাদের সর্বোচ্চ চেষ্টা এবং সহযোগিতা থাকবে। বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্বের সামনে রেখে
আমাদেরকে 90% জনগোষ্ঠীর উপলব্ধির পাশাপাশি শান্তিপূর্ণভাবে বাস করার জন্য এই ধরনের মানসিকতার জন্য আমাদের থাকে। এদিকে বিমানমন্ত্রী থেকে খাদ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়া আফরোজা খানম রীতা জনকল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এখন যে মন্ত্রণালয় এসেছে এটা অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, কারণ খাদ্য মানুষের মৌলিক চাহিদা, মেধা দিয়ে সেটাকে একটা ভালো অবস্থানে নেওয়ার চেষ্টা করব। সারাজি আসমিন, নিউজ 24, ঢাকা। নবায়নযোগ্য জ্বালানিতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে বাণিজ্যিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য সহজ এবং দীর্ঘমেয়াদী নীতি প্রণয়নের দাবি জানিয়েছে সৌর বিদ্যুৎ কেন্দ্র মালিকদের সংগঠন BSREA। ওপেন অ্যাক্সেস ট্যারিফ বা সরাসরি বিদ্যুৎ কেনার মাশুল প্রথম 5 বছর 0.5% নির্ধারণের প্রস্তাব দিয়েছে সংগঠনটি। রোববার BERC আয়োজিত গণশুনানিতে সব প্রস্তাব তুলে ধরা হয়। অন্যদিকে সৌরবিদ্যুতের উৎপাদন ট্যারিফ ইউনিট প্রতি 6 টাকা 48 পয়সা নির্ধারণের সুপারিশ করেছে BERCর কারিগরি মূল্যায়ন কমিটি। দেশে বেসরকারি বিনিয়োগে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের নতুন মডেল মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট। তবে এই খাত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই বিনিয়োগ টানতে নীতিগত সুবিধা ও দীর্ঘমেয়াদী নিশ্চয়তার উপর জোর দিচ্ছেন উদ্যোক্তারা। রাজধানীতে BERC গণশুনানিতে একগুচ্ছ প্রস্তাব দিয়েছে সৌর বিদ্যুৎ কেন্দ্র মালিকদের সংগঠন বাংলাদেশ সাস্টেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন। Against the prevailing grid rate of about 10.88, if wheeling, receiving, cross-subsidy, system use and other charges push the open access tariff toward 3 taka per kilowatt hour, renewable power becomes commercially unattractive to the very industries that need it most. সংগঠনটির দাবি প্রথম 5 বছর ট্যারিফ কম রাখা গেলে নতুন বিনিয়োগ আসবে, বাড়বে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার। পাশাপাশি ডিস্ট্রিবিউশন কোম্পানি ত্রুটিতে গ্রিডে বিদ্যুৎ দিতে না পারলেও কেন্দ্র উৎপাদনের জন্য প্রস্তুত থাকলে দিতে হবে ডিম জেনারেশন ক্ষতিপূরণ। MPP বন্ধের আগে অন্তত 20 বছরের মেয়াদ নিশ্চিত করা, গ্রিডে নবায়নযোগ্য বিদ্যুতের অগ্রাধিকার এবং উদ্বৃত্ত বিদ্যুৎ সরকারি ইউটিলিটিকে ব্যবহারের সুযোগ করে দেওয়ার দাবিও জানান তারা। ট্রান্সমিশন ওয়্যার এবং যে ফিজিক্যাল ট্রান্সমিশনের জন্য সেটা তো একটা প্রি এক্সিস্টিং কন্ডিশন, কিন্তু MPP যখন একটা বাল্ক কাস্টমারকে দিচ্ছে, মাত্র হচ্ছে আপনার হ্যান্ডফুল অফ কাস্টমারকে দিচ্ছে, আপনি কিন্তু পুরো অপারেশনাল যে ট্রান্সমিশন লস সেটাকে আপনি এখানে নিয়ে আসছেন। অন্যদিকে সৌর বিদ্যুৎ ভিত্তিক মার্চেন্ট পাওয়ার প্ল্যান্টের ট্যারিফ ইউনিট প্রতি 6 টাকা 48 পয়সা নির্ধারণের সুপারিশ করেছে BERCর কারিগরি মূল্যায়ন কমিটি। কনসিডারেশন অফ কস্ট এন্ড রেশনাল রিকভারি টু বি ফলোড। আপনারা জানেন যে কস্ট রিফ্লেক্টিভ যে ট্যারিফ ক্যালকুলেশনের ব্যাপারে আমাদের কাছে সবসময় করা হয়, রিকমেন্ড করা হয়, সেটাকে আমরা প্রতিফলিত করার চেষ্টা করেছি। কমিটির হিসেবে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে বছরে নিট উৎপাদন হবে প্রায় 9 কোটি 18 লাখ ইউনিট। আর সৌর বিদ্যুৎকে রাতেও সরবরাহযোগ্য করতে কেন্দ্রের সক্ষমতার 10 থেকে 20% ব্যাটারি স্টোরেজ রাখার প্রস্তাবও এসেছে শুনানিতে। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। ঢাকায় একাধিক বিদেশি দূতাবাসে ইমেইলের মাধ্যমে হামলার হুমকি এসেছে। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই মধ্যে দূতাবাসগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে সিটিটিসি এবং ডিবি পুলিশ। তারা জানান, আতঙ্কিত হওয়ার মতো কোনো তথ্য এখনো মেলেনি। বলেন, একটি পক্ষ দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে। ঢাকার কূটনৈতিক পাড়ায় হঠাৎই বাড়তি সতর্কতা। জাপান, চীন, তুরস্ক ও পাকিস্তান দূতাবাসে ইমেইলের মাধ্যমে দেয়া হয়েছে হামলার হুমকি। বিষয়টি বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট ইউনিটকে জানায় দূতাবাসগুলোর কর্তৃপক্ষ। এরপর ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে ডিএমপির বিশেষায়িত ইউনিট সিটিটিসি। সাথে কাজ করছে ডিবি পুলিশও। সম্প্রতি বারিধারায় সংশ্লিষ্ট দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন সিটিটিসির কর্মকর্তারা। বৈঠকে ছিলেন পুলিশ সদর দফতরের কর্মকর্তারাও। রবিবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহানগর ডিবি প্রধান বলেন, এখন পর্যন্ত এসব ইমেইলের সঙ্গে সরাসরি জঙ্গি বা সন্ত্রাসী হামলার কোনো সংযোগ মেলেনি। আমাদের যে রাষ্ট্রদূতগণ আছেন বা বিভিন্ন এমবাসি আছে, তারা তো আমাদের তাদেরকে আসলে কিছুটা ভীত সশস্ত্র করার জন্য, এটা আমি বলবো যে এটা দেশবিরোধী একটা অপতৎপরতা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি এবং আমরা আশাবাদী যে এটা আমরা উদ্ঘাটন করব। এই নেপথ্যে যারা আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো। হুমকির উৎস
খুঁজতে এখন গুরুত্ব পাচ্ছে ইমেইলের ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ। ইমেইলের উৎস, প্রেরকের পরিচয় এবং সংশ্লিষ্ট ডিজিটাল ফুটপ্রিন্ট বিশ্লেষণ করছে পুলিশ। এরই মধ্যে ঢাকার কূটনৈতিক এলাকাগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ব্যক্তির সঙ্গে তার সখ্যতা হয়। মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা। রোহিঙ্গা সংকট মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়, তাই এই সমস্যার সমাধানে তাদেরকেই উদ্যোগী হতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এই কথা জানান। গুলশানে আরেক অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান। নির্যাতন ও গণহত্যার মুখে 2017 সালের 25 আগস্টের পর রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে স্রোতের মতো ঢুকতে শুরু করে রোহিঙ্গারা। বাংলাদেশে আশ্রয় নেওয়ার 9 বছর উপলক্ষে গুলশানে সেমিনারে আয়োজন করে ডিক্যাব ও অক্সফাম। ইইউ অ্যাম্বাসেডর মাইকেল মিলার সহ আগত বক্তারা বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে অর্থ সহায়তার পাশাপাশি স্থায়ী সমাধান জরুরি। এ সময় রাজনৈতিক অংশীদারিত্বের উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। A durable solution ultimately requires conditions in Myanmar that allow Rohingya people to return voluntarily, safely, and with dignity. We as the EU, we are ready to identify what sustainable and safe and dignified return conditions look like. প্রত্যাবাসনের যাচাই প্রক্রিয়ায় বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে জন্ম নেওয়া শিশুদেরও অন্তর্ভুক্ত করার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। Let us work together to create the conditions for the Rohingya to return home safely, voluntarily, with dignity and with hope. That is not merely a humanitarian imperative, it is a political responsibility, it is a moral responsibility, and it is a responsibility that the international community must shoulder together. জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমার সরকারকেই কার্যকর পদক্ষেপ নিতে হবে। যেটা মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা, রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক, মিয়ানমারের জনগোষ্ঠী, মিয়ানমারের মানুষ, তাদের মানবাধিকার রক্ষার জন্য মিয়ানমার সরকারকে আলটিমেটলি পদক্ষেপ নিতে হবে। রোহিঙ্গা সংকট মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট, তবে বাংলাদেশ সরকার বিষয়টিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখছে। বাংলাদেশ সরকার এটাকে দেখছেন মানবিক দৃষ্টিকোণ থেকে। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ না করলে জনগণকে সঙ্গে নিয়ে সরকারকে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে 11 দলীয় ঐক্য। একই সঙ্গে আগামী 5 সেপ্টেম্বর ঢাকা চট্টগ্রাম লং মার্চের কর্মসূচি ঘোষণা করেছে জোটটি। বিকেলে বিরোধী দলীয় নেতার বাসভবনে 11 দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বৈঠক শেষে ব্রিফিংয়ে নেতারা জানান, 11 দল ঐক্যবদ্ধভাবে লং মার্চ সফল করবে। আগামী 5 সেপ্টেম্বর ঢাকা চট্টগ্রাম লং মার্চের সূচনা পর্বে রাজধানীতে জনসমাবেশ হবে। পথে বিভিন্ন পয়েন্টে পথসভা করা হবে। পরবর্তী সময় ধারাবাহিকভাবে সারা দেশে লং মার্চ কর্মসূচি পালন করা হবে। আছে টোটাল আন্দোলনের ধারাবাহিক একটা আন্দোলনের কর্মসূচি এবং দাবি দাওয়া নিয়ে আমরা অগ্রসর হচ্ছি। আপনারা সকলে জানেন, সেখানে গণভোটের রায় বাস্তবায়নটা হলো আমাদের প্রধান দাবি। স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন, এটা আসলে উনি গণভোটের যে গণরায় এবং যে গণভোট যে আদেশ, সে আদেশের বিরুদ্ধে উনি কথা বলছেন। সরকার দল যে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে তারা একটা গভীর সাংবিধানিক সংকট তৈরি করেছে, রাজনৈতিক সংকট তৈরি করেছে এবং গণ অভ্যুত্থানের সাথে প্রতারণা করেছে। রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক সহ তার পরিবারের 4 জনকে হত্যা করেছেন মাদক সেবীরা। তাদেরকে মাদক সেবনে বাধা দেয় রংপুরের মাছুয়াপাড়ায় এই ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। এরই মধ্যে গ্রেফতার হয়েছেন 2 জন। সুজন আহমেদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শনিবার রাতে বাসার ছাদে মাদক সেবন করছিলেন মুগ্ধ সীমান্ত। টের পেয়ে ছাদে যান অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী। তিনি তাদের মাদক সেবনে বাধা দেয়। তখন তাকে শ্বাসরোধ করে হত্যা করেন মাদক সেবীরা। এরপর একে একে তার মেয়ে আগামী চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও ছেলে প্রিয়ম চক্রবর্তীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। সংবাদ সম্মেলনে এসব কথা জানায় পুলিশ। ভিকটিম গণপতি চক্রবর্তী স্যার যখন উপরে সাউন্ড শুনে তিনি উপরে যান। আড্ডা দেওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে, চ্যালেঞ্জ করলে আসামিরা তাদের পরিচয় প্রকাশ না করার জন্য, সমাজে তাদের যেন পরিচয় প্রকাশ না হয়ে যায়
তাৎক্ষণিকভাবে ওই স্যারের গলায় যে গামছাটা ছিল সেই গামছা দিয়ে পেঁচিয়ে উনাকে সেখানে হত্যা করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে, পরে 2 আসামিকে গ্রেফতার করা হয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা যেন অতি দ্রুত আমাদের পুলিশের যে করণীয় অংশটুকু চার্জশিট দাখিল করতে পারি এবং প্রকৃত আসামি তাদের যেন বিচারের আওতায় আনতে পারি, আমরা সে চেষ্টা করে যাব ইনশাল্লাহ। মানববন্ধন করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন রংপুর জেলা স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। এরকম নির্ঝঞ্ঝাট, শান্ত, ঠান্ডা মানুষ আমি দেখিনি। একই সালে একই সাথে জয়েন করি, খুবই মিশুক মানুষ ছিল এবং ভদ্র ছিল। অন্য কোনো মায়ের বুক খালি নয়, এই ঘটনাতে একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা চাই। ঘটনার সুষ্ঠু তদন্ত বিচারের দাবি জানান স্থানীয়রাও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নওগাঁ সদর হাসপাতালে মজুদ সত্ত্বেও রোগীদের স্যালাইন না দেওয়া সহ নানা অনিয়মের প্রমাণ পাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় বাইরে থেকে স্যালাইন কেনার খরচ ফেরত দেওয়া হয় এক রোগীর স্বজনকে। আকস্মিক পরিদর্শনে গিয়ে এমন অনিয়ম দেখতে পান মন্ত্রী। এ সময় চিকিৎসককে অফিসে না পেয়ে তাকে টেলিফোন করে সতর্ক করার পাশাপাশি অনুপস্থিত দেখানো হয়। এভাবে বাইরে থেকে ওষুধ কিনতে বাধ্য করার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীকে জানাচ্ছিলেন রোগী ও তাদের স্বজনরা। আপনি কি উন্নতি দেখতে? নওগাঁ 250 শয্যা জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে যেয়ে এমন চিত্র দেখেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। পর্যাপ্ত মজুদ থাকার পরও নার্সের নির্দেশনায় বাইরে থেকে স্যালাইন কেনায় রোগীর স্বজনকে 200 টাকা তুলে দেন। হাসপাতালের নানা অসঙ্গতি দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। দিন মোহাম্মদ সোহেল নামের এক চিকিৎসক অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিভিল সার্জনকে নির্দেশও দেন তিনি। সোহেল সাহেব, কোথায় আপনি? 11:30 বাজে। এ সময় মন্ত্রী বলেন, সরকারি হাসপাতালগুলোতে সেবার মান নিশ্চিত করতে অনিয়ম, দায়িত্বে অবহেলা কিংবা কর্মস্থলে অনুপস্থিতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। এই দেশে ব্যাঙের ছাতার মতন প্রাইভেট ক্লিনিক, হসপিটাল রয়েছে। গত 17 বছর এদের কোনো অ্যাকাউন্টেবিলিটি সৃষ্টি করা হয় না, তারা কারো কাছে জবাব দিই না। আমি যতক্ষণ দু একটা করে দেখতেছি, বন্ধ করতেছি, লাইসেন্স না পেলে বন্ধ করতেছি। আমাদের ডিসি সাহেবরা সিভিল সার্জনদের নিয়ে মোবাইল কোর্ট করতেছে, জরিমানা করতেছে, চেষ্টা করতেছে। এছাড়াও স্বাস্থ্যমন্ত্রী উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালগুলো আধুনিকায়ন এবং পর্যায়ক্রমে শয্যা সংখ্যা বাড়ানোর পরিকল্পনার কথাও জানান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সার না পেয়ে ডিলারের গুদামের দরজা ভেঙে প্রায় 10,000 কেজি সার নিয়ে গেছেন কৃষকেরা। সকালে শিলখুড়ি ইউনিয়নের মুকুল হাজির মেসার্স শাহ আমানত ডিলার পয়েন্টে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ডিলার পর্যাপ্ত সার বরাদ্দ পেলেও কৃষকদের দিতে গড়িমসি করেন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ডিলার পয়েন্ট না খোলায় কৃষকেরা গুদামের দরজা ভেঙে 50 কেজি ওজনের 197টি বস্তার 9,850 কেজি ইউরিয়া সার নিয়ে যেতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ, রক্ষা করে বাকি সার। জানান, কৃষকদের নিয়ে যাওয়া সারও উদ্ধারের চেষ্টা চলছে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধ নয়, শান্তিও নয়, এই অচল অবস্থার অবসান চায় ইরান। শনিবার এমন মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন নিষেধাজ্ঞা নিয়েও তেহরান দিয়েছে কড়া বার্তা। সাফ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে উপসাগরীয় দেশগুলো সামিল হলে গুনতে হবে কঠিন মাশুল। একটি হুঁশিয়ারি, আর তাতেই নতুন করে কাঁপছে মধ্যপ্রাচ্যের হিসাব। ইরানের বার্তা, যুক্তরাষ্ট্রকে সামরিক কিংবা অর্থনৈতিকভাবে সহায়তা করা দেশগুলো হতে পারে তেহরানের সম্ভাব্য হামলার লক্ষ্য। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, কোনো ধরনের ছাড় দিতে রাজি নয় তেহরান, তবে যুদ্ধ নয়, শান্তি নয়, দীর্ঘদিনের এই পরিস্থিতির অবসান চায় ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ইরানের এমন বার্তা নতুন করে তৈরি করেছে উদ্বেগ। বিশ্লেষকদের মতে এর প্রভাব শুধু সামরিক সংঘাতেই সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়তে পারে আঞ্চলিক বাণিজ্য, জ্বালানি ও বিশ্ব অর্থনীতিতেও। মার্কিন চাপের জবাবে তেহরান যদি প্রতিবেশী দেশগুলোর বাণিজ্যিক কিংবা জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে, তাহলে সংঘাতের পরিধি আরো বিস্তৃত হতে পারে। তবে এখনো সবচেয়ে বড় শঙ্কা হরমুজ প্রণালীকে ঘিরেই।
কারণ বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ একটি অংশ এই জলপথের উপর নির্ভরশীল। ফলে ইরানের পরবর্তী পদক্ষেপ এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতিক্রিয়াই এখন নির্ধারণ করবে সংকট সীমিত থাকবে নাকি ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে। আসমাতুলি, নিউজ 24। আর এই ছিল সংবাদে। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।